রাতারাতি ঘুরে গেল ক্ষমতার চাকা। এবার শেখ হাসিনাকে ক্ষমতা বুঝিয়ে দিচ্ছেন সেনাপ্রধান। এইদিকে সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের কপাল পুড়ে গেছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে, এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে। মার্চের যে কোনো দিন যে কোনো সময় ডক্টর ইউনূস বাংলাদেশের উপদেষ্টা প্রধান তাকে ডেকে পাঠাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সেফ এক্সিট দেবো, আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে আপনি পৃথিবীর যেখানে যেতে চান আপনি চলে যান। আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করব। হঠাৎ করেই বিএনপিতে আওয়ামী লীগের মাত্রাতিরিক্ত প্রভাব, তাদের প্রভাবে বিএনপি অতিষ্ঠ। সেনাবাহিনী একদম এক দূরে ক্ষমতায় আসবে, ক্ষমতা দখল করবে, রাষ্ট্র বিশৃঙ্খলা সে বরদাস্ত করবে না। সেনাপ্রধান এখন যদি ক্ষমতায় আসেন এটা তার কাছে কোনো ব্যাপারই না। মোস্তফা সরওয়ার ফারুকী, তার বিরুদ্ধে যে অভিযোগটি খোদ শিল্পকলা একাডেমির মতন প্রতিষ্ঠানের মহাপরিচালক তুললেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ, তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। এটা কত বড় গুরুতর অপরাধ, এটা কি সরকার বুঝতে পারছে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে তারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতেছেন। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্বে বসাবেন সেনাপ্রধান এমনই প্রতিশ্রুতি করলো। সম্মানিত দর্শক মন্ডলী, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শেখ হাসিনার কপাল খুলে গেল, তার রাতারাতি ঘুরে গেছে ক্ষমতার চাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছে। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে, যদি ফুলফিল সাফল্যটা আসে তাহলে দেশে ফিরবেন। এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে। কে কার বিচার করবে? আসলে 28 ফেব্রুয়ারি রাতেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভার্চুয়ালি আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েও তিনি দেশে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন এবং সেই চ্যানেলে যুক্ত হয়েছিলেন তিনি মূলত আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মীর দুঃখগাথা শুনে তার বক্তব্যে তিনি বলেছেন, আমি দ্রুত দেশে ফিরব এবং দ্রুত দেশে ফিরে এই অপরাধীদের এবং মোহাম্মদ ইউনূসগণের বিচার করব। এখন প্রশ্ন হচ্ছে, কে কার বিচার করবে? আসলে সর্বোচ্চ বিচারক এবং সর্বোচ্চ পরিকল্পনাকারী তো মহান আল্লাহ পাক। তিনি কাকে কোন অন্যায়ের বিচার হতে দেবেন তিনিই জানেন। একদিকে মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের লোকজন বলছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের গণহত্যার দায়ে বিচার করবেন, আরেকদিকে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন এবং মোহাম্মদ ইউনূসের বিচার করবেন, ইউনূসগণের যারা জড়িত আছেন তাদের বিচার করবেন। আসলে কি ঘটতে যাচ্ছে? আসলে আপাত দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরেই আভ্যন্তরীণ বাগড়ম্বর চলছে। এই যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার কথা বলছে, এগুলো শুধুমাত্র বোগাস আলাপ, এগুলো চাপাবাজি, এগুলো গালাবাজি ছাড়া কিছু নয়। ইন্টারপোল এ ধরনের কোনো ইনিশিয়েটিভ নেবেই না এবং শেখ হাসিনা যে জায়গায় আছেন ভারতের কাছে, সেই জায়গায় ভারতও তাকে ফিরিয়ে দেবেন না। তাহলে শেখ হাসিনার কিভাবে বিচার করবেন? আবার শেখ হাসিনা দেশে ফিরে আসবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন কেন? তিনি এতটা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন কেন? তার কণ্ঠে এতটা জোর কেন? তার কণ্ঠে এতটা জোর থাকবার কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতা। কূটনৈতিকভাবে শেখ হাসিনা পতিত আওয়ামী লীগ সরকার কিংবা কদিন আগে পতন হয়েছেন তিনি বর্তমানে সাবেক, কিন্তু কূটনৈতিকভাবে শেখ হাসিনা কিন্তু এখনো শ্রেষ্ঠত্বের জায়গায় আছেন। সেই জায়গায় কূটনৈতিকভাবে মোহাম্মদ ইউনূস কিংবা জামায়াতে ইসলামী কিংবা বিএনপি এখনো পিছিয়ে আছেন। এই যে কথায় কথায় মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয়, বিরাট ব্যক্তিত্ব বলা হয়, নোবেল লরিয়েট বলা হয়, কিন্তু আমি কূটনৈতিক কোনো সাফল্য আমি দেখতে পাচ্ছি না। সেদিক দিয়ে শেখ হাসিনা কূটনৈতিকভাবে এগিয়ে আছেন। শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে, যদি ফুলফিল সাফল্যটা আসে তাহলে দেশে ফিরবেন। এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে। মোহাম্মদ ইউনূসের পক্ষে বিচার করে যাওয়া কোনোভাবে দেখতে পাচ্ছি না। একটা দেখা যায় তো যে একটা দূরে দৃষ্টি দিলে যে পেছনে এই দৃশ্যের পরে ওই দৃশ্য আছে, দেখতে পাচ্ছি না। কিন্তু শেখ হাসিনা যে দেশে ফিরবেন এবং বিচার করবেন এটি কিন্তু দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কে কার বিচার করবেন। মার্চের যে কোনো দিন যে কোনো সময়
ডক্টর ইউনুস বাংলাদেশের উপদেষ্টা প্রধান, তাকে ডেকে পাঠাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। রসগোল্লা খাওয়াতে নয়, যে ইউএস ফান্ডে টাকা, ইউএস এইডে যে টাকা যেখানে যেখানে গিয়েছিল না, সেসব জায়গায় তাদেরকে ডেকে পাঠানোর প্ল্যান করেছে ডোনাল্ড ট্রাম্প। এখন সেইখানে $29 মিলিয়ন যেটা এসেছিল না বাংলাদেশে, সেটার জন্য ডক্টর ইউনুসকে ডেকে পাঠাতে পারেন। এইবারে ধরুন ডক্টর ইউনুসকে ডেকে পাঠানো হলো, ডক্টর ইউনুস, ইউ আর রিচ ম্যান, সরি ফর নট মানি, $29 মিলিয়ন। উনি বলবেন আমি তো নিইনি। আপনি নিইনি বললে তো হবে না, বাংলাদেশ গেছে, বাংলাদেশের এখন মাথায় বসে আছেন আপনি, আপনি ফেরত দিন। কি করে ফেরত দেবেন? ফেরত দিন। যে নোবেল প্রাইজ যেটা আছে আপনার, ওই নোবেল প্রাইজটা তো আমেরিকার দেওয়া, ওই নোবেল প্রাইজটা ফেরত দিন। আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সেফ এক্সিট দেবো, আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে আপনি পৃথিবীর যেখানে যেতে চান আপনি চলে যান। আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করবো। গ্রিনল্যান্ড দখল করবেন, সব দখল করে নেবেন, তিনি বাংলাদেশ দখল করবেন, এটা বলতেই পারেন, না বলার তো কিছু নেই, বলতেই পারেন আমি বাংলাদেশ দখল করে নেব। তখন ডক্টর ইউনুস কি করবেন? খুব লজিক্যাল প্রশ্ন, তখন ডক্টর ইউনুস কি করবেন? সুতরাং ডক্টর ইউনুস আপনি তৈরি হয়ে যান, আপনাকে রসগোল্লা খাওয়ানোর জন্য ডাকা হবে না, নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে। তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন না, ওই নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে। পৃথিবীর প্রথম মানুষ যার নোবেলটি কেড়ে নেওয়া হবে ডক্টর ইউনুস। আমি বলেছিলাম সময় থাকতে সম্মান নিয়ে আপনি চলে যান, এইগুলো হবে আমি জানতাম। ট্রাম্প ডেকে পাঠাবেন, এই 29 মিলিয়ন চাইবেন, এই সমস্ত আমি জানতাম না, কিন্তু আপনি অসম্মানিত হবেন এটা আমি জানতাম। আপনার এমনিই তো ব্লাড সুগার বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, এরপরে আপনি এখন আতঙ্কে থাকুন যে ট্রাম্প কখন আপনাকে ফোন করে আপনাকে ডেকে পাঠায়। ট্রাম্পের কোন সেক্রেটারি আপনাকে ডেকে পাঠিয়ে উনি আমরা ফোন করে হয়তো বললো ট্রাম্প আপনার সঙ্গে দেখা করতে, মিস্টার প্রেসিডেন্ট আপনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন, আপনি অমুক তারিখে এসে অমুক সময়ে আমাদের প্রেসিডেন্টকে একবার দর্শন দিন। এই ফোন আপনার কাছে এলো বলে মার্চ মাসে। এখন জেনারেল ওয়াকার, তার মেয়াদ আছে 22 জুন 2027 পর্যন্ত, এখনো তার চাকরি আছে 2 বছর 4 মাস। সুতরাং তিনি ক্ষমতায় নিতে পারেন কিনা বা কখন নিতে পারেন, এগুলো নিয়ে আলোচনা আছে। এখন আমাদের দেশের যে কালচার বা ইতিহাস, তাতে দেখা যায় সেনাবাহিনী অনেকবার ক্ষমতায় এসছেন, জেনারেল এরশাদ এসছেন, জেনারেল জিয়া ক্ষমতায় আসছেন, এবং তারপরে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। এখন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি চাইলে 5 আগস্ট 2024 ক্ষমতা নিতে পারতেন, তার কাছে খুব ইজি ছিল ব্যাপারটা, কিন্তু তিনি ক্ষমতা নেন না। এখন কয়েকদিন আগে পিলখানা হত্যাকাণ্ডের এক অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, এটা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে। তিনি হুঁশিয়ার দিয়ে বলছেন যে আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, পরে আবার বললেন না যে হুঁশিয়ার করি নাই। এখন কাকে হুঁশিয়ারি করলেন তিনি? এটা অবশ্যই আমাদের দেশের রাজনীতিবিদদের, যারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতেছেন, গোতাগুতি করতেছেন। এখন তারা যদি সংযত না হন তাহলে সেনাবাহিনী তখন কি করবে? কেউ কেউ মনে করছেন সেনাবাহিনী একদম এক দূরে ক্ষমতায় আসবে, ক্ষমতা দখল করবে, রাষ্ট্র বিশৃঙ্খলা সে বরদাস্ত করবে না। এখন এই যে রাজনীতিবিদরা, তারা সংযত হবেন নাকি সেটা চালিয়ে যাবেন, এটার উপর ডিপেন্ড করতেছে সেনাবাহিনী আসতেছে কিনা। এখন কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান এখন যদি ক্ষমতায় আসেন এটা তার কাছে কোনো ব্যাপারই না, তিনি শেখ হাসিনা তার আত্মীয়, এটাকে তিনি পরোয়া করেননি, আর অন্য কিছু পরোয়া করার তার আর সুযোগ নেই। তিনি যেটাকে অগ্রাধিকার দিয়েছেন সেটা হলো সেনাবাহিনীর মতামত, সার্বিক পরিস্থিতি, এবং পরিস্থিতি যদি আরো খারাপ হয়, গোলাট হয়, তাহলে সেনাবাহিনী এক দূরে ক্ষমতা দিবে, এইটা মোটামুটি কনফার্ম। এবং তিনি তো হুঁশিয়ারি দিয়েই রেখেছেন, শুধু বলেননি, এটাও বলেছেন যে তার কোনো আকাঙ্ক্ষা নাই। আকাঙ্ক্ষা বলতে হয়তো তিনি বুঝিয়েছেন যে তিনি ক্ষমতা নিতে চান না, তিনি দেশকে একটা ভালো জায়গায় রেখে ছুটিতে যেতে চান। কিন্তু তাকে যদি বাধ্য করা হয়, পরিস্থিতি যদি খারাপের দিকে নেয় রাজনীতিবিদরা, তাহলে সেনাবাহিনী ক্ষমতায় যাবে, মানে এটা 1 মিনিটের ব্যাপার। এখন পরিস্থিতি ভালো নয়, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, রাজনৈতিক পরিস্থিতি খারাপ। এখন এটা কোনো ডেভেলপমেন্টও হচ্ছে না। এখন কেউ কেউ মনে করছেন বা টেনশনে আছেন বা উৎকণ্ঠায় আছেন যে সেনাবাহিনী ঘুরে দাঁড়ায় কিনা, চলে আসে কিনা। সেনাপ্রধান হয়তো যে কোনো সময় ঘুরে যেতে পারেন। মোস্তফা সরওয়ার ফারুকী, যাকে উপদেষ্টা পরিষদের নিয়োগ দেয়া থেকে শুরু করে, যার প্রসঙ্গে অনেক ধরনের আপত্তি ছিল,
অনেক ধরনের বাধা ছিল, তারপরেও তিনি টিকে আছেন। কিন্তু এখন তার বিরুদ্ধে যে অভিযোগটি খোদ শিল্পকলা একাডেমির মতন প্রতিষ্ঠানের মহাপরিচালক তুললেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ, তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি তার কাছে টাকা চেয়েছেন কোনো ধরনের চেক ছাড়া, কোনো ধরনের প্রমাণপত্র ছাড়া। মোস্তফা সরোয়ার ফারুকী সৈয়দ জামিল আহমেদের কাছে টাকা চেয়েছেন শিল্পকলা একাডেমির। এটা কত বড় গুরুতর অপরাধ, এটা কি সরকার বুঝতে পারছে? যদিও মোস্তফা সরোয়ার ফারুকী অস্বীকার করেছেন, ডক্টর সৈয়দ জামিল আহমেদ মিথ্যা কথা বলেছেন, ডাহা মিথ্যা কথা বলেছেন, এমনটা তিনি দাবি করেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, সেটি পরে জানাচ্ছি। মোস্তফা সরোয়ার ফারুকী নিঃসন্দেহে একজন ভালো চলচ্চিত্র নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা, নাট্য নির্মাতা, কোনো ভুল নেই, আমি সেই জায়গা থেকে তাকে পছন্দ করি। কিন্তু আমাদের সংস্কৃতির মৌলিক জায়গাগুলোতে তিনি কোথায় কাজ করেছেন, কি এমন অবদান রয়েছে দেশের চলচ্চিত্র অঙ্গন অথবা সাহিত্য অঙ্গনে যে তিনি সংস্কৃতি উপদেষ্টা হয়ে গেলেন? রাজনৈতিক সরকারের উপদেষ্টা, মানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হলে তো কোনো কথা ছিল না। রাজনৈতিক সরকারে যারা রাজনীতি করেন, যারা তেলবাজ করেন বা সরকার প্রধানের বা দলীয় প্রধানের কাছাকাছি থাকেন, তারা কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই মন্ত্রী পদমর্যাদায় অভিষিক্ত হয়ে ওঠেন, অভিষিক্ত বা হন। কিন্তু শুরু থেকেই তাকে নিয়ে এই বিতর্কটা ছিল। আমি সব বাদ দিলাম, যা কিছু এই 7 মাসে হলো তার কোনো দায়িত্ব কি মোস্তফা সরোয়ার ফারুকী নিয়েছেন? এবং তার অ্যাটিটিউড, তার যে মানসিকতা, সেটি সম্বন্ধে অনেকেই প্রশ্ন তুলেছেন। এর মধ্যে 21শে পদক প্রদান অনুষ্ঠানে দেশের অন্যতম একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দার্শনিক, অথবা আমরা সরাসরি বলে ফেলতে পারি যে শ্রদ্ধার পাত্র, সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান যখন 21শে পদক নিতে গেলেন, এবার তিনি 21শে পদক পেয়েছেন, সামনে বসা ছিলেন প্রধান উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, খুব স্বাভাবিক থাকবেন, পিছনে সবাই সারিবদ্ধভাবে দাঁড়ান। কিন্তু একজন পুত্র সন্তান তুল্য কোনো বিবেকবান মানুষ যদি হয়ে থাকেন, তিনি সলিমুল্লাহ খান মানুষদের সামনে বসে থাকেন কিভাবে? যারা পদক পেয়েছেন তারা পিছনে দাঁড়িয়ে আছেন, ফটো সেশন চলছে। এর আগে তো আমরা কোনো প্রধানমন্ত্রীকে দেখেছি, তাই না? এই 21শে পদক অনুষ্ঠানেই যিনি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি, অথচ সেখানে তার একজন শিক্ষক উপস্থিত আছেন, তাকে উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে দেখেছি। তো আমি সরাসরি বলি, যাকে আমরা ফ্যাসিস্ট বলি, আমরা স্বৈরাচার বলছি, দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই শেখ হাসিনার কথা বলছি। তিনি তো ডক্টর অধ্যাপক আনিসুজ্জামানকে পায়ে হাত দিয়ে সালাম করতেন, এবং এই 21শে পদক অনুষ্ঠানেই, 21 পদক প্রদান অনুষ্ঠানেই তার এই ধরনের দৃশ্য আমরা দেখেছি। এটা তো ভক্তির ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার। সেখানে অধ্যাপক সলিমুল্লাহ খান পেছনে দাঁড়িয়ে থাকেন আর ভাবের সাথে ছবিতে পোজ দেন মোস্তফা সরোয়ার ফারুকী। এর থেকেই একজন মানুষের মানসিকতা, রুচি সম্পর্কে বোঝা যায়। এবং সলিমুল্লাহ খান তারপরে কিন্তু তার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কিভাবে দাঁড়িয়ে থাকলেন? মোস্তফা সরোয়ার ফারুকী যেখানে বসে আছেন, হতে পারেন তিনি মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা, তিনি বলেছেন, খুব সুন্দর উত্তরটি দিয়েছেন, আমার সামনে যারা বসেছিলেন তারা ক্ষমতার প্রতীক। ঠিক তাই, ক্ষমতার প্রতীক হয়ে উঠলে এমনটাই ঘটে। যেমন তিনি ক্ষমতার প্রতীক হয়ে উঠেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। এর আগে অনেক ধরনের বড় বড় কথা বলতেন দেশের সাহিত্য অঙ্গন নিয়ে, দেশের চলচ্চিত্র অঙ্গন নিয়ে, কিন্তু দেশের সংস্কৃতির উপর যে একের পর এক আঘাত পড়ছে, এই সরকারের সময় যে পরিমাণে একের পর এক আঘাত হানা হচ্ছে, তার বিষয়ে কি সুষ্ঠু কোনো ব্যবস্থা বা কোনো উদ্যোগ তার পক্ষ থেকে আমরা দেখেছি? সাময়িকভাবে হয়তো কোনোটি জোড়াতলে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে। এই 21শে বইমেলাকে নিয়ে যা কিছু ঘটে গেল, নারীদের অত্যাবশ্যকীয় যে অনুষঙ্গটি, স্যানিটারি ন্যাপকিন একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হতো, সেখানে মৌলবাদীদের আপত্তি মুখে সেটি তুলে দেওয়া হলো। যদিও বাংলা একাডেমি সেটি পরবর্তীতে তারা নিজেরাই সেটি দিয়েছে বিনা পয়সায়। হয়েছে তো তসলিমা নাসরিনের বই, যেসব বই নিষিদ্ধ নয় সেগুলো বিক্রি করাকে কেন্দ্র করে কি তুলকালাম কাণ্ড ঘটলো আমরা দেখলাম না? এবং সেখানে 24-এর স্মৃতি কর্নার থাকে, 71-এর স্মৃতি কর্নার থাকে না। সেখানে 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয় কবিতা উৎসবে, কিন্তু 71-এর শহীদদের প্রতি বা বাংলা ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয় না। এত তুমুল বিতর্কিত কর্মকাণ্ড চলছে। আঙুল তুলতে পেরেছেন মৌলবাদীদের বিরুদ্ধে মোস্তফা সরোয়ার ফারুকী? পারেননি তো, তিনি এবার বড় বড় কথা বলেন। যাই হোক, এখন বিষয় হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। লালন উৎসব বন্ধ হয়ে যায়, আমাদের বসন্ত উৎসব বন্ধ হয়ে যায়, কিছুই না। তিনি বলেন যে এগুলো আগেও ঘটেছে, এখন ঘটছে। আগে ঘটেছে, তার প্রতিবাদ আমরা করেছি, এখন কেন ঘটবে? আর আগেরটা দিয়ে কি বর্তমানে জায়েজ করা যাবে? আর আগে কতটুকু ঘটেছে, এখন কতটুকু ঘটছে? তিনি বলেছেন আগের চেয়ে কম ঘটছে, প্রশ্নই ওঠে না। সংখ্যা দিয়ে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো আগের চেয়ে কতটা বেশি ঘটছে এখন। সৈয়দ জামিল আহমেদ যে অভিযোগগুলো তুলেছেন সে বিষয়ের কথা বলে তিনি বলেছেন যে অযাচিতভাবে শিল্পকলা একাডেমির উপরে হস্তক্ষেপ করছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এবং তিনি গত শুক্রবার একটি নাট্য উৎসবের সমাপনী সময়টিতে তিনি পদত্যাগে ঘোষণা দিয়েছেন, সচিবের কাছে পদত্যাগপত্র দিয়েছেন, এবং তিনি বলেছেন যে আমি অযাচিত হস্তক্ষেপ মেনে নিতে পারছি না। সরাসরি মোস্তফা সরোয়ার ফারুকীর উদ্দেশ্যে তিনি কথা বলেছেন এবং তার কাছে টাকা চাওয়া হয়েছিল। তিনি বলেছেন আমি টাকা দেবো, চেক দিন। তিনি চেক দিবেন না। তিনি চেক না দিয়ে কি বলেন যে আপনার প্রতি আমার শ্রদ্ধা নষ্ট হয়ে যাচ্ছে। আর কোনো ফর্মালিটিস থাকবে না, মন্ত্রণালয় থেকে টাকা চাওয়া হবে, শিল্পকলা একাডেমির কাছে কোনো ধরনের চেক দেওয়া হবে না। এটা কি ধরনের কথা? দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক, আমার ভিডিওগুলো যারা অনেক দিন ধরে দেখেন, আমি কিন্তু আগে থেকেই বলে এসেছিলাম
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা কখনোই সম্ভব নয়। আওয়ামী লীগ একটা ছোটখাটো পেতি দল না, আওয়ামী লীগ তেলাপোকার দল না কোনো রকম, আওয়ামী লীগ ওই রাস্তাঘাটের পেতি টোকাই দল না। আওয়ামী লীগকে আপনি বাদ দিয়ে নির্বাচন করে নেবেন, সেটা জনগণ মেনে নিবে। আমি আওয়ামী লীগের পক্ষ নিয়ে ভাই বলছি না কোনো কিছু। দেশের 30 থেকে 35% মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন বা আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেন, আপনি তো গণতন্ত্র ধ্বংস করছেন, আপনি তো মানবাধিকার লঙ্ঘন করছেন। তো দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নিষিদ্ধ বা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ব্যাপারে একটা খুব চমৎকার একটা কথা বলেছে, একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমি আজকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক কথা বলেছি। আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দিচ্ছি, তাকে সম্মান জানাচ্ছি। ডক্টর ইউনূস বলেছে ব্যক্তির বিচার হতে পারে, যারা অপরাধী তাদের বিচার হবে। একটা দলকে নিষিদ্ধ করার তো কারো ইখতিয়ার নেই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা যা বলেছে তা একটু আপনাদের সাথে তুলে ধরছি, তাহলে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বা নির্বাচনে অংশ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতের দিকে, সকলে মিলে যা ঠিক করবে আমরা তাই করব। মানে ডক্টর ইউনূস বলছে সব রাজনৈতিক দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই করবে অন্তর্বর্তীকালীন সরকার। সামনে আরো কিছু আসছে। দেখেন, সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোমবার 3 মার্চ সাক্ষাৎকারটি প্রকাশ করেছেন বিভিন্ন গণমাধ্যম। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, এটা নিয়ে আপনার অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতের দিকে, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে বা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ নিবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, আমি এত ডিটেলসে যাচ্ছি না, আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এ দেশের নাগরিক, আমাদের এ দেশের উপরই সবার সমান অধিকার আছে। খুব সুন্দর কথা বলেছে তিনি, বলছেন আমাদের এই দেশের উপরে সবার সমান অধিকার আছে। আমি স্যালুট জানাচ্ছি আজকে এই কথা বলার কারণে সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আরো বলছেন, ডক্টর ইউনূস আরো বলছেন, আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত দল করতে চায় তার মতো করে তিনি করতে পারবে, সবকিছুই তিনি তার মতো করে করবে। এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। বাপরে বাপ, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সুর ঘুরিয়ে ফেলেছে। তিনি সরাসরি বলছেন এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো দিন কারো নেই, কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া জরুরি, তার বিচার হওয়া জরুরি, তার বিচার হতে হবে। এতটুকুই শুধু আমি বলবো, এমনটাই কিন্তু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যার যার অধিকার সে পালন করতে পারবে। রাজনৈতিক করা একটা দল, রাজনীতি করা একটা মানুষের অধিকার, সেটা তিনি পালন করতে পারবে, কিন্তু যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে এই বাংলার মাটিতে। আজকে খুব খুব সুন্দর কথা বলেছে ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়কদের কপাল পুড়ে গেছে। আর এইদিকে এক কথায় বলা চলে রাতারাতি ঘুরে গেছে ক্ষমতার চাকা। শেখ হাসিনা আবারও ক্ষমতা বুঝিয়ে পাচ্ছে, কারণ সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্প মিলেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিচ্ছে। যাই হোক দর্শক মন্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন।